নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমরা একটা অভিনব পিকনিকে গিয়েছিলাম। 16ই ফেব্রুয়ারি যোগা গ্রুপের সমস্ত সদস্যরা মিলে একটা এনজিওর মাধ্যমে আমরা লঞ্চে করে গিয়েছিলাম ব্যান্ডেল পর্যন্ত। সেখানেই আমাদের লঞ্চেই সমস্ত পিকনিক অ্যারেঞ্জমেন্ট ছিল। ওখান থেকে ব্যান্ডেল চার্চ দেখে আবারও মা গঙ্গাকে দর্শন করতে করতে আমরা ফিরে এসেছিলাম আড়িয়াদহর ঘাটে। তাহলে বন্ধুরা, আজকে আমি শেয়ার করে নেব তোমাদের সাথে লঞ্চের পিকনিক। সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, বেলঘরিয়ার আড়িয়াদহ ঘাট। ডান দিকে এই যে দেখছো ইলেকট্রিক চুল্লি, আর ওই যে বুড়ো শিব মন্দির, পাশেই আছে মা মুক্তকেশীর মন্দির। খুব জাগ্রত মা মুক্তকেশী। সম্পূর্ণ তথ্য সহ মা মুক্তকেশী মন্দিরের ভিডিও আমি পরে শেয়ার করব। আমরা সবাই আড়িয়াদহর লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে এসে আমরা দেখছি যে দূর থেকে একটা লঞ্চ আসছে। পরে জানতে পারলাম শিলাবতী নামের এই লঞ্চেই আজকে আমাদের পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে। প্রায় 100 জনের মতো আমাদের সদস্যরা ছিলেন, যারা একসাথে আমরা পিকনিক করেছি। আমাদের লঞ্চ 8:30টায় স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কয়েকজন না আসার জন্য লঞ্চ ছাড়তে একটু দেরি হয়ে গেছিল। কিন্তু লঞ্চের ভিতরে বসার জায়গা এবং সমস্ত কিছু খুব সুন্দর। উপরে ছিল খাওয়া দাওয়ার জায়গা, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা সবাই আস্তে আস্তে এখানে চলে এসেছি, আর নিজের নিজের জায়গায় বসেও পড়েছে অনেকে। হালকা হালকা হাওয়া দিচ্ছে। সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠেছে, আর মা গঙ্গার অপরূপ সৌন্দর্য। কি সুন্দর যে লাগছে চারিদিকটা, সত্যি মানে অসম্ভব ভালো লেগেছে। ওই যে দেখো বন্ধুরা, আমাদের লঞ্চে চেয়ার তোলা হচ্ছে, বা এখানেই রান্না হবে তার যে সরঞ্জাম, সেই সমস্ত জল বা খাবার দাবার, এগুলো আমাদের কর্তৃপক্ষ সব তুলে রেডি করছেন। আর আমরা সব বন্ধুরা মিলে এখানে গল্প আড্ডা করার জন্য উঠে পড়েছি। একটু একটু অন্তাক্ষরী খেলা হচ্ছে, গান বাজনা সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের কাছে চলে এলো বিস্কুট আর কফি। বিস্কুট আর কফি খাওয়ার সাথে সাথেই আমরা শুরু করে দিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল নান, পরোটা, মিষ্টি আর ঘুগনি। সেটাও সব মজা করে খেলাম। তারপর গল্প শুরু হলো। শীতকালে পিকনিক তো করাই হয়, কিন্তু পিকনিক আমরা কোথাও বাসে করে বা গাড়ি করে গিয়ে সেখানকার স্পট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখি। এখানকার পিকনিকটা লঞ্চে একদম অন্যরকম। আমরা লঞ্চেই রয়েছি, অথচ আমাদেরকে দর্শন করাতে করাতে লঞ্চ এগিয়ে চলেছে। তাও আবার মা গঙ্গা। মা গঙ্গার চারপাশে যে ঘাটগুলো রয়েছে, পাশাপাশি মন্দির রয়েছে, একটার পর একটা এত সুন্দরভাবে আমাদেরকে মনকে নাড়া দিয়ে গেছে। একেবারেই দেখতে দেখতে গেছি। সঙ্গে আমাদেরকে বলেও দেওয়া হচ্ছিল কখন আমরা কোন ঘাট ক্রস করছি, কোন জায়গা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, রান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছে। পোলাও, ডিমের ডেভিল, স্যালাড, আলু ফুলকপির তরকারি, জিরা রাইস, আর সঙ্গে ছিল স্পেশাল মাটন। দেখুন মাটনের কালার কি সুন্দর হয়েছিল। তারপর তো চাটনি, পাঁপড় সবই আপনাদেরকে আমি দেখাবো। এখন এই যে রান্নার সব তোড়জোড় চলছে, পাশেই মা গঙ্গা বয়ে চলেছে, আর এখানে গরম গরম মাটনের গন্ধে মোমো করছে। লঞ্চে হালকা একটা মিউজিক চলছে, কখনো রবীন্দ্রসঙ্গীত চলছে, একটা অন্যরকম পরিবেশ। লঞ্চের উপরে ওঠার জন্য এই যে সিঁড়ি রয়েছে, এটা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। মা গঙ্গাকে এভাবে আমি আগে কখনো দেখিনি। অনেক জায়গায় গঙ্গা দেখেছি, হরিদ্বারের গঙ্গা বা কংসাবতী, অন্যান্য জায়গায় বড় বিস্তৃত নদীর মধ্যে দিয়ে আমরা গেছি, লঞ্চে চড়েছি, কিন্তু সারাটা দিন লঞ্চে এভাবে সবাই মিলে একসাথে আনন্দ করা, আর সঙ্গে কলকাতার মা গঙ্গাকে এইভাবে দেখা এতটা সময় জুড়ে, যারা সমুদ্র বা জল ভালোবাসেন তাদের কাছে এই লঞ্চের পিকনিকটা সত্যি খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমরা এখন পানিহাটি ক্রস করছি। পানিহাটির লঞ্চ ঘাট এই যে দেখা যাচ্ছে দূর থেকে, আর পাশে এত সুন্দর গাছ গাছালি। দেখুন বন্ধুরা, টেবিল চেয়ারে বসে লঞ্চের অন্যান্য সদস্যরা এখনও ব্রেকফাস্ট করছে, আর এখানে সেলফি তোলা হচ্ছে সব বন্ধুরা মিলে। এই যে একটা মন্দির, এই মন্দিরটাও বেশ বড়। এটা ইস্কন মন্দির। কি সুন্দর বড় মন্দিরটা, মা গঙ্গার তীরে অবস্থিত।
আর এই যে আমরা এগিয়ে চলেছি মা গঙ্গাকে সাথে নিয়ে, আমরা সব এগিয়ে চলেছি দূর দূরান্ত থেকে। ছোট বড় নৌকা, লঞ্চ দেখতে সত্যি ভালো লাগছে। নদীর তীরে বড় বড় বিল্ডিং, বাড়ি সবকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি ব্যান্ডেলের দিকে। আজকে আমি আপনাদের ব্যান্ডেল চার্চ তো দেখাবই, কিন্তু এত সুন্দর মা গঙ্গার যে রূপ, তার তীরে যে সমস্ত মন্দির, সেগুলো আমি সবগুলোই কভার করার চেষ্টা করব। তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়। তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়। তোমায় পড়েছে মনে। ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলে, বেদনার খেয়া মেঘলা মনের কিনারা। ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলে, বেদনার খেয়া মেঘলা মনের কিনারায় হায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়। তোমায় পড়েছে মনে। তনু সরসিতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল। তনু সরসিতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল। মিলন পিয়াসী মনে জাগে, রাতের পেয়ালা ভরে অনুরাগে, কুহেলি খেয়া বরসায় হায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ঢেকে
আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছু চিনি নিজে, অচেনাই হারাই তাই আবার বুঝি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিশে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে। হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে। হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তবু
দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো।
এ দেখাই শেষ দেখা নয়তো। গান ভালোবাসেন না এমন মানুষ খুবই কম। আমাদের নানা অনুভূতির সঙ্গ দেয় সঙ্গীত। সুখ, দুঃখ, আনন্দ, অভিমান, ভালোবাসা সব কিছু ব্যক্ত করতে পারে গান। এই গঙ্গা সফরে তাই আমার স্যার শ্রী সুভাষ দাসের গান শুনেই আমরা এতটা পথ পেরিয়ে এলাম। গান শুনতে শুনতে মা গঙ্গাকে দু চোখ ভরে দেখতে দেখতে নিত্যদিনের একঘেয়েমির বাইরে এই সময়টুকু আমাদের সব বন্ধুদের জীবনে একটা স্মৃতিছবি হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা যারা আজ আমার ভিডিওর মাধ্যমে এই গঙ্গা মায়ের দর্শন করলেন, আপনাদের কেমন লাগলো এই লঞ্চ যাত্রা এবং সমস্ত পিকনিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, কারণ এরপরই ব্যান্ডেল ফেরিঘাটে নেমে ব্যান্ডেল চার্চ দেখতে যাব। তার আগে লাঞ্চ করে যেতে হবে। প্রথম ব্যাচ বসে গেছে লাঞ্চ খাওয়ার জন্য। লাঞ্চে তো ছিল গরম গরম ডেভিল, সঙ্গে স্যালাড, তারপর পোলাও আর আলু ফুলকপির দারুণ কারি তরকারি। এরপর ছিল জিরা রাইস আর মাটন কষা। মাটন কষাটাও অসাধারণ হয়েছিল। শেষ পাতে চাটনি, পাঁপড় আর মিষ্টি। এইসব খেতে খেতেই আমরা হঠাৎ দেখলাম গঙ্গা বক্ষে বদ্বীপ। বদ্বীপটা বেশ বড়। আমরাও একটা টেবিলে বসে গেলাম সেকেন্ড ব্যাচে খাওয়ার জন্য। খিদেও এবার বেশ ভালোই পেয়েছিল, আর এই রকম দৃশ্য দেখতে দেখতে খেতেও বেশ মজা লাগছিল। হঠাৎ করে সূর্যদেব কোন দিকে ঘুরে গেল আর আমাদের টেবিলের উপর রোদ ফেলা শুরু করে দিল। যাই হোক, এরই মধ্যে আমরা খাওয়া শেষ করে নিলাম, কেননা তাড়াতাড়ি যেতে হবে। ব্যান্ডেল প্রায় পৌঁছে গেছি। আমরা তো লঞ্চে করে ব্যান্ডেল এলাম। যদি কেউ লঞ্চ ছাড়া এমনিও ব্যান্ডেল চার্চ দেখতে আসার জন্য আসেন, তবে ব্যান্ডেল থেকে এলে হুগলিঘাট, বা যদি আপনারা শিয়ালদা থেকেও আসেন তাহলে হুগলিঘাট স্টেশনে নেমে টোটো স্ট্যান্ড থেকে 15 বা 20 টাকায় পৌঁছে যেতে পারবেন ব্যান্ডেল চার্চে। আর আমরা তো এসে পৌঁছেছি ব্যান্ডেল ফেরিঘাটে। এই যে দেখুন, ফেরিঘাটের রাস্তা থেকে একটু সোজা এগোলেই টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে। যদিও আমাদের রিজার্ভ টোটো ছিল, তাই আমরা একে একে সবাই উঠে পড়লাম নিজের নিজের টোটোয়। আর আপনারা যদি টোটো এখান থেকে ধরতে চান তাহলেও এই ফেরিঘাটে এসে টোটো, অটো পেয়ে যাবেন। ব্যান্ডেলে ইমামবাড়াও রয়েছে, যেটা আজকে আমাদের সময় কম হওয়ার জন্য দেখা হলো না। অন্য কোনো সময় নিশ্চয়ই আসবো, কারণ ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমও খুব সুন্দর। এই দেখুন, আমরা ব্যান্ডেল চার্চে এসে পৌঁছে গেছি। পশ্চিমবঙ্গ তথা ভারতের ঐতিহাসিক ও পবিত্র চার্চ ব্যান্ডেল চার্চ। হুগলি নদীর তীরে অবস্থিত 426 বছর পুরানো সুপ্রাচীন রহস্যময় গির্জা অলৌকিক ইতিহাসে মোড়া। বেশ কিছু গবেষকদের মতে ব্যান্ডেল চার্চটি হল পশ্চিমবঙ্গের প্রথম গির্জা। এটা নির্মিত হয় 1599 সালে। তারপরে 1988 সালের 25শে নভেম্বর পোপ দ্বিতীয় জন পল এই গির্জাটিকে ব্যাসিলিকার মর্যাদা দান করেন। ব্যাসিলিকা কথাটির অর্থ হল রাজাধিরাজ, ঈশ্বরের প্রাসাদ। তাই এই চার্চের পোশাকি নাম ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে চার্চটিকে সাজানো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। অল্প অল্প দূরত্বেই এখানে বেশ কিছু মূর্তি রয়েছে। এখানে যেমন যিশু তার ভক্তদের উপদেশ দিচ্ছেন, তার মধ্যে অনেকে রয়েছে, যেমন আছে পরীও, যারা স্বর্গের দূত, তারাও এসে তার কথা শুনছেন। এরকমই একটা অনুভব করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হলেও বেশ রোদ উঠেছে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, মানে ভালো পরিবেশ। এই গির্জাটি বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত। বিরাট পার্ক রয়েছে, আর এখানে বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন পিকনিক বা আনন্দ ফুর্তি এখানে করা যাবে না। পবিত্র স্থান, তাই খেলাধুলা নিষিদ্ধ। এগুলো মেনে চলতে হবে। এই গির্জাটির অনেক ঐতিহাসিক ও অলৌকিক কাহিনী রয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
চার্চের বাইরের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, প্রচুর গাছগাছালিতে সত্যি মন ভালো হয়ে যাবে। প্রতিদিনই এখানে প্রচুর মানুষজন চার্চে আসেন, তাদের প্রার্থনা জানান। সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে। প্রভু যিশুর অনেক মূর্তি রয়েছে এখানে, আর দূর দূরান্ত পর্যন্ত শুধু গাছই দেখা যাচ্ছে। দূরেও মাতা মেরির একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। যদিও এই পার্কের দরজাটা আপাতত বন্ধ, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না, আমরা বাইরে থেকেই দেখলাম। এই যে দেখুন, বাঁদিকে একটি মাস্তুল রয়েছে, ওটাই মিউজিয়ামের ভিতরে জাহাজের আসল মাস্তুলটি রয়েছে। 1637 সালে এখানে একটি জাহাজ এসে নোঙর ফেলে। নাবিক ও তাদের সহকারীরা ফাদারকে এসে জানায় তারা জাহাজ সহ ঝড়ে পথভ্রষ্ট হয়েছিলেন। বেশ কিছুদিন তারা তীরে ফেরার কোনো দিশা না পেয়ে মাতা মেরির কাছে প্রার্থনা করেন তারা তীরে যদি ফিরতে পারেন তবে সেইখানের কোনো গির্জায় তাদের জাহাজের মাস্তুল মাতা মেরির স্মরণে দান করবেন। আর অদ্ভুতভাবে পথ ভোলা হারিয়ে যাওয়া নাবিকরা ব্যান্ডেল চার্চের কাছেই নোঙর ফেলতে পেরেছিলেন। সেই কথা মতো তারা এই গির্জায় জাহাজের মাস্তুলটি দান করেছিলেন। ক্যাপ্টেন বলেছিলেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোনো এক অদৃশ্য শক্তি আমাদের দিশা দেখিয়ে এখানে বাঁচিয়ে ফেরালেন। সেই থেকেই এই মিউজিয়ামের ভিতরে মাস্তুলটি রক্ষিত আছে। এই যে আমরা গির্জার ভিতরে প্রবেশ করলাম, পর্তুগিজদের আর্কিটেকচার দেখার মতো অসাধারণ সুন্দর সব কারুকার্য, সঙ্গে অনেক পুরানো ছবি এখানে রয়েছে যেগুলো কয়েকশো বছর পুরানো। নিচে তাদের হিস্ট্রিও লেখা রয়েছে। গির্জায় প্রবেশের মুখেই ব্যান্ডেল চার্চের ইতিহাস লেখা রয়েছে। 1537 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে বসতি স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে মিশরীয়গণও আসেন। হুগলি শহর পত্তনের কিছুদিন পর কতিপয় উৎসাহী মিশনারি ধর্ম প্রচারে ব্রতী হন। হুগলি শহরের উত্তরে ব্যান্ডেল নামক গ্রামে তারা নিজেদের প্রার্থনা ধর্মকেন্দ্র স্থাপন করেন। তাদের পরিশ্রম ধীরে ধীরে সফলতার পথে অগ্রসর হয়। এদেশীয় ব্যক্তিরা ক্রমে ক্রমে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হন এবং অনেকে এই ধর্ম গ্রহণ করেন। এই পরিবেশে 1599 খ্রিস্টাব্দের এক শুভ মুহূর্তে নির্মিত হল ঐতিহাসিক ব্যান্ডেল গির্জা। মহাকালের ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ভাগীরথীর বক্ষে অতীতের সাক্ষী হয়ে আজও সে মাথা তুলে দাঁড়িয়ে আছে। 1632 সালে মোগলরা পর্তুগিজ দুর্গ ও চার্চ দখল করার জন্য হুগলি নদীর তীরে এই শহরে আগুন ধরিয়ে দিল। তখন এই চার্চের বৃদ্ধ প্রধান পোপ বিপদ বুঝতে পারেন। তিনি মাতা মেরির মূর্তিটিকে বাঁচানোর জন্য এক পর্তুগিজ সৈনিককে মেরির মূর্তি বাঁচানোর অনুরোধ করলেন। তখন ওই সৈনিক যুবক তিয়াগো মেরির মূর্তি নিয়ে ভাগীরথীর জলে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতার কেটে সেটিকে অন্যত্র নিয়ে যেতে গিয়ে তলিয়ে গেলেন গঙ্গা বক্ষেই। এদিকে উন্মত্ত মোগল সৈনিকরা বৃদ্ধ ফাদার জন দ্য ক্রুজকে পাগল হাতির পায়ের নিচে ফেলে দিলেন, কিন্তু অলৌকিকভাবে সেই পাগল হাতিটি তাকে পায়ে না দোলে ফাদারকে তুলে পিঠে বসিয়ে নিলেন। তখন শাহজাহান বুঝলেন ফাদারের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তিনি ফাদার সহ গির্জার খ্রিস্টান অনুরাগীদের মুক্ত করে দিলেন এবং 777 বিঘা নিষ্কর জমি দান করলেন ব্যান্ডেল গির্জাকে। আবারও ঘটল অলৌকিক ঘটনা। বেশ কিছুদিন পর দুঃখিত ফাদার ক্রুজ দাঁড়িয়েছিলেন ভাগীরথী নদীর তীরে আর মাতা মেরির স্মরণ করছিলেন। হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হলো। ভোর রাতে দুর্যোগ শেষ হলে দেখা গেল গঙ্গার তীরে মাতার মেরির হারিয়ে যাওয়া মূর্তিটি ভেসে এসেছে। সেই মূর্তিটি এখনও এই চার্চে বিরাজমান। অলৌকিক এই গির্জার রহস্যের কথা আপনাদের বললাম। ভিতরে পবিত্র স্থানে ছবি তোলা নিষেধ, তাই আমি অল্প বিস্তর বাইরের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম।
এখানে প্রার্থনা করে সকলে মোমবাতি জ্বেলে দেয়, মাতা মেরি এবং যীশু খ্রিস্টের কাছে তাদের প্রার্থনা জানায়। খুবই পবিত্র এবং মন ভালো করে দেওয়া একটা স্থান। যদি না এসে থাকেন তাহলে অবশ্যই একবার এই চার্চ ঘুরে যাবেন, সত্যি ভালো লাগবে। যে মাতা মেরির কাহিনীটি আপনাদের বললাম, এই সেই মাতা মেরির মূর্তি এখানে এইভাবে রক্ষিত আছে, আর শ্রদ্ধালুরা এখানে মোমবাতি জ্বেলে তাকে স্মরণ করেন। আর যে মাস্তুল রহস্যের কথা বললাম, সেই মাস্তুলটির ইতিহাস এখানে লেখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে আসল মাস্তুলটি রয়েছে, বাইরে তার প্রতীকী মাস্তুলটি রয়েছে। ব্যান্ডেল চার্চ দর্শন করে আমরা আবার চলে এলাম আমাদের লঞ্চে। এখান থেকে আবার লঞ্চে চেপে সন্ধ্যাবেলা মা গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে বাড়ি ফিরলাম। সারাটা দিন খুব ভালো কেটেছে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।